টাটা, মাহিন্দ্রা, এমজি এই সমস্ত কোম্পানিগুলোর ইভি গাড়ি বা ইলেকট্রিক ভেহিকলস গাড়ি অলরেডি মার্কেটে চলছে, ইন্ডিয়াতে চলছে। আবার এখন মারুতি সুজুকিও বলছে যে ওরা ইলেকট্রিক ভেহিকলস লঞ্চ করবে। আবার হুন্ডাইয়ের তরফ থেকেও বলা হয়েছে যে ক্রেটার যে ইলেকট্রিক ভেহিকলসটা আছে ওটা লঞ্চ হতে চলেছে। অর্থাৎ মার্কেট এখন একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে যে সমস্ত কোম্পানিগুলো, গাড়ির কোম্পানিগুলো আছে, তারা একসময় আইস ভেহিকেল বানাতো বা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনওয়ালা ভেহিকেল বানাতো, তারা এখন ইলেকট্রিক ভেহিকেল বানানোর দিকেই ঝুঁকছে। এবার এমত অবস্থায় আজকের ভিডিওতে আমি বিওয়াইডি অটো, একটা ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, চায়না বেসড, সেটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। কিন্তু এই বিওয়াইডি অটো এই কোম্পানিটার ইন্ডিয়াতে সেরকমভাবে ফুটপ্রিন্ট নেই। ইনফ্যাক্ট এদের অপারেশনসও অত স্ট্রং নয় ইন্ডিয়াতে। হ্যাঁ, এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, চায়না বেসড। কিন্তু এটা সম্পর্কে আজকে আলোচনা করার দরকার কি আছে? আপনারা তো বলতেই পারেন যে আরও অনেক ইলেকট্রিক ভেহিকেল বানাচ্ছে এরকম কোম্পানিগুলো আছে, টাটা, মাহিন্দ্রা এগুলো আছে, এগুলো সম্পর্কে আলোচনা করুন। কিন্তু এই ভিডিওটা যত এগোতে থাকবে না, আপনাদের কাছে ক্লিয়ার হতে থাকবে যে কেন আজকে আমি বিওয়াইডি অটো নিয়েই আলোচনা করছি। তার আগে একটু হিস্ট্রিটা বলে নেওয়া যাক। বিওয়াইডি অটো কিন্তু ইনিশিয়ালি এস্টাবলিশ হয়নি। বিওয়াইডি কোম্পানি নামে একটা কোম্পানি 1995-এ এস্টাবলিশ হয়েছিল ওয়াং চুয়াংফু দ্বারা, ঠিক আছে? এবার সেই কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকলস বানাতো না, এরা ব্যাটারি ম্যানুফ্যাকচার করতো। কিসের ব্যাটারি? না, মোবাইলে যে সমস্ত ব্যাটারিগুলো ইউজ হয় সেই ব্যাটারি এরা ম্যানুফ্যাকচার করতো। 2003 সালে এই বিওয়াইডি কোম্পানি বিওয়াইডি অটো বলে একটা সাবসিডারি কোম্পানি খুলল। এবার এই বিওয়াইডি অটো কোম্পানিটা কিন্তু 2009 সালে বিওয়াইডি কোম্পানির যে টোটাল রেভিনিউ আছে তার 50% কন্ট্রিবিউট করলো। আবার 2023 সাল দেখুন, টোটাল যে রেভিনিউ আছে বিওয়াইডি প্যারেন্ট কোম্পানিটার, সেটার 80% রেভিনিউই কিন্তু কন্ট্রিবিউট করতো বিওয়াইডি অটো। অর্থাৎ বুঝতে পারছেন যে বিওয়াইডি অটো কতটা ফ্লারিশ করেছে কয়েক বছরে। এবার বিওয়াইডি অটো কোম্পানিটা 2003-এ তো এস্টাবলিশ হয়েছিল, আপনাদের বললাম। 2005 সালে, প্রিসাইসলি এপ্রিল 2005-এ এরা একটা গাড়ি লঞ্চ করলো, সেটা হচ্ছে F3। এবার এই F3 গাড়িটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেল ছিল না, এটা হচ্ছে আইস ভেহিকেল, অর্থাৎ ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনওয়ালা ভেহিকেল। এই গাড়িটা দেখতে একদম টয়োটা করোলার মতো ছিল। এবার 2008 সাল বিওয়াইডি কোম্পানি ওদের সেকেন্ড গাড়ি লঞ্চ করলো F3DM। এই গাড়িটা কিন্তু আবার আইস ভেহিকেল নয়, আবার পুরোপুরি ইলেকট্রিক ভেহিকেলও নয়, এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড ভেহিকেল। তারপর 2009 সাল বিওয়াইডি কোম্পানি এদের E6 গাড়িটা লঞ্চ করলো। এবার E6 গাড়িটা হচ্ছে প্লাগ ইন ইলেকট্রিক ভেহিকেল। তো এই যে গাড়িটা আছে E6 গাড়িটা, এটা কিন্তু টার্গেট করলো ট্যাক্সি সেগমেন্টকে। তো তারপর থেকে বিওয়াইডির যে উত্থান সেটা শুরু হয়ে গেল। 2020 সালে এদের সেলস গ্রোথটা খুব বেশি বাড়তে লাগলো। তারপর 2021 সাল, মানে পরের বছরগুলোয় কতগুলো ঘটনা ঘটেছে সেগুলো একটু আলোচনা করে নিই। 2021 সালে এদের মার্কেট এক্সপ্যানশন হলো। কোথায় হলো? না, ল্যাটিন আমেরিকায়, ওশিয়ানিয়ায়, ইউরোপে, সাউথ ইস্ট এশিয়ায়। তো এই সমস্ত জায়গায় কিন্তু এদের মার্কেটটা এক্সপ্যান্ড করলো। 2022 সাল এরা এদের যে আইস ভেহিকেল এই প্রোডাকশানটা এরা পুরোপুরিভাবে বন্ধ করে দিল। অর্থাৎ ওরা দে আর কমপ্লিটলি রিলাইং অন ইলেকট্রিক ভেহিকেলস। 2023 সাল ফোর্থ কোয়ার্টার এরা হয়ে গেল নাম্বার 1 কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, ইলেকট্রিক ভেহিকেলস ম্যানুফ্যাকচারিং কোম্পানি নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাহেড অফ টেসলা। টেসলাকে পেরিয়ে গেল 2023 সালের ফোর্থ কোয়ার্টারে। ইনফ্যাক্ট 2023 সালে আরেকটা ঘটনা ঘটলো, এরা হয়ে গেল চায়নার বেস্ট সেলিং কার ব্র্যান্ড, ফক্সওয়াগনকে টপকে চলে গেল। অর্থাৎ বুঝতে পারছেন যে এই কোম্পানিটা কিভাবে ফ্লারিশ করেছে। এবার দেখে নেওয়া যাক যে এই বিওয়াইডি অটো কোম্পানির সাফল্যের পেছনে রহস্যটা কী। দেখুন, যে কোনো গাড়ির কোম্পানি যখন গাড়ি ম্যানুফ্যাকচার করে তাদের বিভিন্ন পার্টস বিভিন্ন জায়গা থেকে আনাতে হয়। কিছু কিছু পার্টস ওরা নিজেদের ইউনিট যেটা থাকে বা সাবসিডিয়ারি যে কোম্পানিগুলো থাকে সেখান থেকে বানিয়ে নেয়, আবার কিছু কিছু পার্টস ওরা বাইরে থেকে আনায়। এবার বিওয়াইডির ক্ষেত্রে কি হচ্ছে, 75% পার্টস ওরা ইন হাউস বানিয়ে নিচ্ছে, এটা ওদের অ্যাডভান্টেজ। বাকি 20 to 25% ওরা বাইরে থেকে আনায়। অন্যান্য গাড়িগুলো আনায়, কিন্তু অন্যান্য গাড়িগুলোর ক্ষেত্রে বাইরে থেকে পার্টসটা বেশি আসে।
বিওয়াইডির ক্ষেত্রে সেটা কম আসে। এবার বিওয়াইডির ক্ষেত্রে ইন্টারনাল কী কী জিনিস তৈরি হয়, ইলেকট্রিক মোটর তৈরি হয়, ইলেকট্রিক কন্ট্রোল তৈরি হয়, এদের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটার প্রোডাকশান হয় ইন হাউস। এদের যে ফিন ড্রিম বলে কোম্পানিটা আছে, সেই ফিন ড্রিম বলে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইলেকট্রিক ব্যাটারি প্রডিউসিং কোম্পানি আফটার CATL। তো সেখান থেকে এরা ব্যাটারি নেয়। এবার এই ব্যাটারিগুলো কীরকম ব্যাটারি না, এগুলো হচ্ছে LFP ব্যাটারি, মানে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। এবার শুধুমাত্র ব্যাটারির ওপর কন্ট্রোল নেই, শুধুমাত্র চিপ প্রোডাকশানের ওপর এদের কন্ট্রোল নেই, আর অনেক জিনিসের ওপর এদের কন্ট্রোল আছে। যেমন লিথিয়ামের যে খনি বা মাইন্স আছে সেগুলোর ওপরে এর কন্ট্রোল আছে BYD অটোর। সেখান থেকে লিথিয়াম কতটা বেরোবে, কতটা লিথিয়াম প্রসেসিং হবে ফর ব্যাটারি প্রোডাকশান, তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এরা কন্ট্রোলে রাখে। ইনফ্যাক্ট যে পুরনো টেকনোলজি আছে, ধরুন লিথিয়াম আয়ন যে সমস্ত ব্যাটারিগুলো আছে, সেই ব্যাটারিগুলোকে এখন আর ওরা ইউজ করে না। ওরা টেকনোলজিটাকে অ্যাডভান্স করেছে, মডিফাই করেছে। মানে লিথিয়াম আয়নের মধ্যে দুটো মেটেরিয়াল থাকে, নিকেল আর কোবাল্ট। নিকেল আর কোবাল্টটাকে এরা বার করে নেয়, কারণ ওগুলো দামি জিনিস। তার বদলে ওরা আয়রন আর ফসফেট ওর মধ্যে ঢুকিয়ে দেয়, দিয়ে ওরা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি তৈরি করছে, যেটাকে LFP ব্যাটারি বলা হচ্ছে। এবার এই LFP ব্যাটারি যখন তৈরি করছে, সেখানে যে সমস্ত সেলগুলো আছে সেই সেলগুলো সরু মতো বানাচ্ছে। মানে এরা এমন টেকনোলজি ইউজ করছে যাতে ব্যাটারির সেলগুলো সরু ব্লেডের মতো হয়, আর সেই জন্য এটাকে ব্লেড ব্যাটারিও বলা হয়। ব্লেড ব্যাটারির উপযোগিতা কি? বেশি পরিমাণে সেল একটা ব্যাটারির মধ্যে রাখা যাবে, অর্থাৎ স্পেস ম্যানেজমেন্ট হবে। তো এটাও হচ্ছে একটা অ্যাডভান্টেজ। আবার আরেকটা অ্যাডভান্টেজও আছে, এদের যে ব্লেড ব্যাটারিটা আছে সেটাকে এরা এমনভাবে প্যাকেজিং করে যে হায়ার টেম্পারেচার হলেও, মানে 300 ডিগ্রি টেম্পারেচার হলেও এই ব্যাটারিগুলোতে আগুন লাগবে না, অর্থাৎ ফায়ার প্রুফ ব্যাটারি বানায়। তো BYD অটো এতগুলো সুবিধে পেয়ে যাচ্ছে, কিন্তু এই যে কস্ট এফেক্টিভ ব্যাটারি বানাচ্ছে কিংবা ইন হাউস প্রোডাকশান করছে, এগুলো করেই কি এরা এত প্রফিটেবল কোম্পানি হয়ে গেছে? না, চাইনিজ গভর্নমেন্ট যে আছে তাদেরও যথেষ্ট পরিমাণে হেল্প আছে। 2010 অবধি চাইনিজ গভর্নমেন্ট যে সমস্ত ইভি ইন্ডাস্ট্রি হয়েছে, সেই ইভি ইন্ডাস্ট্রির ওপরে প্রায় $230 বিলিয়ন মতো ট্যাক্স মকুব করেছে। এবং ওদের প্রজেকশন আছে যে 2027-এর মধ্যে যে সমস্ত ট্যাক্স জেনারেট হবে এই ইভি ইন্ডাস্ট্রি থেকে, তার প্রায় $97 বিলিয়ন মকুব করে দেবে। আর পরবর্তীকালে কেউ যদি জমি কেনে ফর ইভি ইন্ডাস্ট্রি, তাহলে ওতে জমিতে ছাড় দেবে, মানে ট্যাক্স বাদ দিয়ে দেবে, জমির দাম কমিয়ে দেবে। তো এই সমস্ত হেল্পগুলো চাইনিজ গভর্নমেন্টের তরফ থেকে আছে, আর সেই জন্যেই ইভি ইন্ডাস্ট্রিটা চায়নাতে ফ্লারিশ করছে। এবার এমন অবস্থায়, মানে BYD যেখানে এত বড় একটা কোম্পানি হয়ে গেছে, যাদের টোটাল ম্যান পাওয়ার হচ্ছে 9 লাখের মতো, 9 লাখের মধ্যে 1 লাখ লোক শুধুমাত্র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেই আছে। 2023 সাল যদি দেখেন তাহলে 3.02 মিলিয়নটা গাড়ি এরা বিক্রি করেছে। আবার এদের মার্কেট ক্যাপ হচ্ছে 8.3 ট্রিলিয়ন রুপিস। তো এই রকম অবস্থায় একটা বিশাল কোম্পানি তৈরি হয়েছে, যেটা টেসলাকে পেরিয়ে গেছে। তো সেই কোম্পানি ইন্ডিয়ার কার ইন্ডাস্ট্রিকে কি হাইজ্যাক করতে পারবে? হ্যাঁ, ওদের প্রজেকশন আছে যে 90% যে গাড়ির মার্কেট আছে সেটাকে ওরা হাইজ্যাক করে নিতে পারবে। কিন্তু কিভাবে করবে? এদের কাছে মেনলি 3টে গাড়ি আছে, ঠিক আছে? মানে এবার ইন্ডিয়াতে কি কি গাড়ি আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। BYD Atto 3 এই গাড়িটা আছে। এই গাড়িটার স্টার্টিং প্রাইস হচ্ছে 26,42,000 টাকা থেকে 35,97,000 টাকার মতো, মানে এটা অন রোড প্রাইস বলছে। আবার এদের BYD Seal আছে। BYD Sealএর দাম বা অন রোড প্রাইস শুরু হচ্ছে 43 লাখ টাকা থেকে 56 লাখ টাকা অবধি। এদের আরেকটা গাড়ি আছে BYD E-Max 7, যার অন রোড প্রাইস শুরু হচ্ছে 28,42,000 টাকা থেকে 31,76,000 টাকা অবধি। তো এই গাড়িগুলোর দাম বেশি, কিন্তু ইভি যে সমস্ত গাড়িগুলো আছে মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে, টাটার বলুন, মাহিন্দ্রার বলুন, সেই সমস্ত গাড়ির সাথে পাল্লা দিতে পারবে। একটু তুলনা করে নিই। BYD যে Atto 3 গাড়িটা আছে তার একবারে বেস মডেলটা ধরে নিন, মানে ডাইনামিকটা। আপনি টাটার যে কার্ভ গাড়িটা আছে সেই কার্ভের টপ মডেলটা ধরে নিন, মানে এমপাওয়ার প্লাস A55। তো সেই গাড়িটার দাম হচ্ছে কত? অন রোড প্রাইস 23,34,000 টাকার মতো। আবার এই যে BYD Atto 3 আছে সেটার
অনরোড প্রাইস মানে বেস মডেলের অনরোড প্রাইস হচ্ছে 26,42,000 টাকার মতো, অর্থাৎ স্ট্রেট অ্যাওয়ে 3 লাখ টাকার মতো প্রাইস ডিফারেন্স তো এসেই যাচ্ছে। কিন্তু এই 3 লাখ টাকার প্রাইস ডিফারেন্স থাকা সত্ত্বেও বিওয়াইডি কিছু জায়গায় এগিয়ে আছে, আবার টাটা কার্ভও কিছু জায়গায় এগিয়ে আছে। তো সেগুলো একবার কুইকলি দেখে নেওয়া যাক। বিওয়াইডি অ্যাটোর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে 175 মিলিমিটার, কিন্তু টাটা কার্ভের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 186 মিলিমিটার, অর্থাৎ টাটা কার্ভ সেদিক থেকে এগিয়ে আছে। আবার আপনি যদি পাওয়ার অ্যান্ড বিএইচপি দেখেন তাহলে টাটা কার্ভের যে পাওয়ার সেটা হচ্ছে 165 বিএইচপির মতো ম্যাক্সিমাম, আর 215 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে। আপনি যদি বিওয়াইডি অ্যাটো 3 দেখেন সেটা 201 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে আর 310 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে, অর্থাৎ সেদিক থেকে বিওয়াইডি অ্যাটো 3 টাটা কার্ভের থেকে এগিয়ে আছে। দুটোরই সেফটি ফিচার্স অলমোস্ট সেম আছে, মানে বিওয়াইডি অ্যাটো 3তে 7 এয়ারব্যাগ আছে, টাটা কার্ভে 6টা এয়ারব্যাগ আছে। কিন্তু আমি বলবো না যে বিওয়াইডি অ্যাটো 3 হ্যাজ এজ ওভার টাটা কার্ভ, কারণ 7টা এয়ারব্যাগ কিংবা 6টা এয়ারব্যাগ দ্যাট ডাজন্ট মেক মাচ অফ আ ডিফারেন্স। সুতরাং সেফটির ক্ষেত্রে দুটোই নেক টু নেক চলছে। ইনফ্যাক্ট ইউরো এনসিপি ক্র্যাশ টেস্টে 2022-এ বিওয়াইডি অ্যাটো 3 5 স্টার রেটিং পেয়েছে। আবার ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে টাটা কার্ভ 5 স্টার রেটিং পেয়েছে ক্র্যাশ টেস্টে। সুতরাং দুটোই সেম রেটিংয়ে অলমোস্ট যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে ইউরো এনসিপি ক্র্যাশ টেস্ট ইজ মাচ মোর সুপিরিয়ার দ্যান গ্লোবাল এনসিপি কিংবা হয়তো ভারত এনসিপি, কিন্তু আমি সেই ডিবেটে এখন যাচ্ছি না। কিন্তু দুটোরই সেফটি ফিচার্স অলমোস্ট সেম আছে, এটা ধরে নিন। এবার আপনি যদি সাউন্ড সিস্টেম দেখেন তাহলে টাটা কার্ভে 9খানা স্পিকার আছে। এবার ওই 9খানা স্পিকার দিয়ে যখন গান শুনবেন তখন সেই সাউন্ডের যে এফেক্ট সেটা হচ্ছে সুপিরিয়ার, কারণ ওই রকম সাউন্ড সিস্টেম সচরাচর কোনো গাড়িতে দেখা যায় না। ওয়ারাজ আপনি বিওয়াইডি অ্যাটো 3তে 6খানা স্পিকার পাবেন। এরকম নয় যে সাউন্ড সিস্টেম খারাপ, কিন্তু টাটা কার্ভের যে সাউন্ড সিস্টেম অবভিয়াসলি বেটার দ্যান বিওয়াইডি অ্যাটো 3। আবার টাটা কার্ভের এই এমপাওয়ার্ড প্লাস A55-এ অ্যাডাস ফিচার আছে, কিন্তু বিওয়াইডি অ্যাটো 3তে অ্যাডাস ফিচার নেই, কিন্তু এতে ক্রুজ কন্ট্রোল আছে। তো অ্যাডাস ফিচার আমার মনে হয় না যে ডিল ব্রেকার এটার জন্য যে আপনি মানে বিওয়াইডি অ্যাটো 3 গাড়িটা কিনবেন না এরকম নয়। অ্যাডাস ফিচার আমার মনে হয় ইন্ডিয়ান ক্লাইমেটের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে, বেশিরভাগ সময় কাজে লাগে না। আবার বিওয়াইডি অ্যাটো 3তে ভেন্টিলেটেড সিট নেই, কিন্তু টাটা কার্ভের যে টপ মডেলটা আছে তাতে ভেন্টিলেটেড সিট আছে, অর্থাৎ এদিক থেকেও টাটা কার্ভ এগিয়ে। কিন্তু ভেন্টিলেটেড সিটও আমার মনে হয় না যে ডিল ব্রেকার হবে বলে। হ্যাঁ, এতে একটা অসুবিধা আছে বিওয়াইডি অ্যাটো 3তে, যে এতে কানেক্টেড কার অ্যাপ্লিকেশানটা নেই। কিন্তু হ্যাঁ, বিওয়াইডির তরফ থেকে বলা হয়েছে যে যখন কানেক্টেড কার অ্যাপ্লিকেশানটা ইন্ডিয়াতে এসে যাবে তখন যে সমস্ত গাড়িগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে, মানে নতুন গাড়িতে কানেক্টেড কার অ্যাপ্লিকেশান তো থাকবেই, কিন্তু যে সমস্ত গাড়িগুলো বিক্রি হয়ে গেছে সেই গাড়িতেও কানেক্টেড কার অ্যাপ্লিকেশান এরা ইনস্টল করে দেবে। এবার ব্যাটারিতে চলে আসি। বিওয়াইডি অ্যাটো 3তে 50 কিলোওয়াট আওয়ারের একটা এলএফপি ব্যাটারি আছে। আবার আপনি যদি এই টাটা কার্ভ দেখেন তাতে 55 কিলোওয়াট আওয়ারের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। এবার হুইল বেসের দিকে চলে যাই। বিওয়াইডি অ্যাটো 3-র হুইল বেস হচ্ছে 2720 মিলিমিটার। আবার আপনি যদি টাটা কার্ভ দেখেন তাহলে তার হুইল বেস হচ্ছে 2560 মিলিমিটার, অর্থাৎ বিওয়াইডি অ্যাটো 3তে কেবিন স্পেস বেশি আছে। সুতরাং এটা বিওয়াইডি অ্যাটো 3-র অ্যাডভান্টেজ। মানে কিছু ক্ষেত্রে টাটা কার্ভ ডেফিনেটলি এগিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে বিওয়াইডি অ্যাটো 3 এগিয়ে আছে। তবে সব দিক থেকে যদি বিচার করেন তাহলে আমি অন্তত এই সমস্ত ফিচার্সগুলো দেখার পর টাটা কার্ভকেই এগিয়ে রাখবো, কারণ এর প্রাইসটা কম, কিন্তু তার তুলনায় যে সমস্ত ফিচার্সগুলো পাচ্ছি সেই ফিচার্সগুলো অ্যাট্রাকটিভ এবং বিওয়াইডি অ্যাটো 3 থেকে বেশি ভ্যালু ফর মানি। তো আমাদের ইন্ডিয়ানদের কি চাই? ভ্যালু ফর মানি চাই, কস্ট এফেক্টিভ চাই, আবার এটাও চাই যে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি যেন হয়। টাটার গাড়ি কার্ভ গাড়িটা, সুতরাং এই গাড়িতে কোনো ব্রেকডাউন হলে বা কোনো প্রবলেম হলে ইজিলি সার্ভিস সেন্টার ভিজিট করতে পারবে, ইজিলি স্পেয়ার পার্টস পেয়ে যাবে। সুতরাং সেদিক থেকেও টাটা কার্ভ এগিয়ে আছে। তাই যে কোনো দিন যে কোনো ক্ষেত্রে টাটা কার্ভের টপ মডেল বিওয়াইডি অ্যাটো 3-র যে ডাইনামিক মডেল আছে তার থেকে এগিয়ে থাকবে। কিন্তু যে জিনিসগুলো আপনি কনসিডার করছেন না, বা আমরা যখন দুটো গাড়ির তুলনা করি তখন কনসিডার করি না, আপনি দেখুন 50 কিলোওয়াট আওয়ারের যে ব্যাটারিটা আছে
যেটা BYD Atto 3-তে আছে সেটা হচ্ছে LFP ব্যাটারি। এবার LFP ব্যাটারি সম্পর্কে আগেই বলেছি যে ইট ইজ সুপিরিয়ার দ্যান লিথিয়াম আয়ন ব্যাটারি। 300 ডিগ্রি টেম্পারেচারের যে তাপ, সেই তাপটাকে ওরা ঝেলে নিতে পারবে। তার উপর এই ব্যাটারিটা ইনহাউস তৈরি হচ্ছে FinDream কোম্পানি দ্বারা, যে কোম্পানিটা অ্যাকচুয়ালি BYD অটোর সাবসিডিয়ারি কোম্পানি। কিন্তু এই যে 55 কিলোওয়াট আওয়ারের টাটা কার্ভের যে ব্যাটারিটা আছে, সেই কোম্পানিটা তো টাটা তৈরি করছে না, এটা অ্যাকচুয়ালি ইম্পোর্ট করা হচ্ছে। কোত্থেকে ইম্পোর্ট করা হচ্ছে না, চাইনিজ একটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে EVE, সেই কোম্পানিটা থেকে এই 55 কিলোওয়াট আওয়ারের ব্যাটারিটা নিয়ে টাটা কার্ভে ইনস্টল করা হচ্ছে। টাটার আরেকটা ব্যাটারিও আছে, সেটা হচ্ছে 45 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। এবার সেই ব্যাটারিটা কিন্তু টাটা অটোকম সিস্টেম দ্বারাই প্রস্তুত করা হয়, কিন্তু ওর মধ্যে যে সেলগুলো আছে, মানে প্রিজম্যাটিক যে সেলগুলো আছে 105 AH এর, সেগুলো আবার কিন্তু গোসান বলে একটা চাইনিজ কোম্পানি থেকেই ইম্পোর্ট করা হচ্ছে। সুতরাং দুটোই চাইনিজ ব্যাটারি। 45 কিলোওয়াট আওয়ারের যে ব্যাটারিটা রয়েছে টাটা ইউটিলাইজ করে ওদের গাড়িগুলোতে, ইভি গাড়িগুলোতে, সেটাও চাইনিজ ব্যাটারি। আবার 55 কিলোওয়াট আওয়ারের যে ব্যাটারিটা আছে সেটাও চাইনিজ ব্যাটারি। এবার সেগুলো বাইরে থেকে ইম্পোর্ট হচ্ছে, অর্থাৎ একটা টাটার গাড়িতে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু বাইরে থেকে আসছে। ওয়ারাস আপনি BYD Atto দেখুন, তার 70 to 75% মাল কিন্তু ইনহাউস প্রডিউস হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেখুন BYD অটোর যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলোর প্রাইস বেশি। কেন বলুন তো? কারণ এই গাড়িগুলো CBU থ্রু দিয়ে আসে, অর্থাৎ কমপ্লিটলি বিল্ট আপ হয়ে আসে। এবার কমপ্লিটলি বিল্ট আপ হয়ে এলে, অর্থাৎ পুরো তৈরি হয়ে যখন ভারতে আসে, তখন এর ওপর কাস্টমস ডিউটি লেগে যায়। 35%-এর মতো কাস্টমস ডিউটি লাগে। আর সেই জন্যেই এই BYD অটো যে সমস্ত গাড়িগুলো আছে সেইগুলোর প্রাইস তুলনামূলকভাবে বেশি টাটা মাহিন্দ্রার গাড়িগুলোর থেকে। কিন্তু এর যে ফিচার্স আছে, এতে যে ফিট অ্যান্ড ফিনিশ আছে, ডেফিনেটলি বেটার দেন ইন্ডিয়ান কার, কারণ এরা ইনহাউস প্রডিউস করছে সেই জন্যে। আর সেই জন্যেই তো এরা পৃথিবীর নাম্বার 1 ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো এবার BYD কি করে মার্কেট ক্যাপচার করবে? যে কোম্পানিটা 2023 সালে ইন্ডিয়াতে 2012টা গাড়ি বিক্রি করেছে, 2024 সালে 2819টা গাড়ি বিক্রি করেছে, তারা মার্কেট ক্যাপচার করবে কি করে? আর টাটাকেই বা পেরোবে কি করে? টাটার তো 2023 সালে 60,000 ইউনিটের মতো ইভি গাড়ি বিক্রি হয়েছে, 2024 সালে 61,435টা গাড়ি বিক্রি হয়েছে, 2%-এর মতো ইনক্রিজ হয়েছে, কিন্তু টাটাকে ধরার মতো ক্ষমতা তৈরি হয়নি BYD কোম্পানির। এবার একটা অন্য দিক দেখাই আপনাকে। JSW মানে MGর যে গাড়িগুলো আছে, সেগুলো ইভি গাড়ি যেগুলো আছে, সেগুলো 2023 সালে বিক্রি হয়েছে 9,000 ইউনিটের মতো। আপনি যদি 2024 দেখেন তাহলে দেখবেন যে প্রায় 21,000 ইউনিটের মতো গাড়ি সেল হয়েছে, অর্থাৎ 12,000-এর মতো গাড়ি সেল বেশি হয়েছে। এবার BYD অলরেডি JSW মানে MG গ্রুপের সাথে অলরেডি ওরা কথা বলতে শুরু করে দিয়েছে ফর কোলাবোরেশন। এবার যদি কোলাবোরেশন হয়, MGর সাথে যদি BYD কোলাবোরেট করে এবং ইনহাউস প্রোডাকশান করে, মানে MG গ্রুপের যে প্লান্টগুলো আছে সেখানে যদি BYDর জিনিসপত্র এনে অ্যাসেম্বল করে তৈরি করে মার্কেটটা, ইন্ডিয়ান মার্কেট ক্যাপচার করার চেষ্টা করা হয়, তাহলে প্রথমত BYDর যে গাড়িগুলো আছে সেগুলোর প্রাইস কমে যাবে, এবং সেকেন্ডলি প্রাইস কমার জন্যে লোকে যখন তুলনা করবে টাটার সাথে কিংবা মাহিন্দ্রার সাথে BYD গাড়ি, তখন দেখবেন যে BYDর যে ফিট অ্যান্ড ফিনিশগুলো আছে সেগুলো বেটার দেন দিস কার্স, ইন্ডিয়ান কার্স। আর একটা রিলায়েবিলিটিও জন্ম নেবে, কারণ সব কিছু ইনহাউস হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু BYD, টাটা, মাহিন্দ্রা এবং আরও যে ইভি কোম্পানিগুলো আছে সেগুলোকে পেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখছে। আর উপর থেকে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে MG কোম্পানি যেহেতু ইন্ডিয়ান মার্কেটকে, ইভি ইন্ডাস্ট্রিকে ভালো করে ক্যাপচার করার একটা চেষ্টা করে যাচ্ছে এবং অলরেডি মার্কেটের পালস ওরা বুঝতে পেরে যাচ্ছে, সেই অপরচুনিটিটাকেও কিন্তু BYD অটো কাজে লাগাবে ফর মার্কেটিং দ্য প্রোডাক্ট, ফর সেলিং দ্য প্রোডাক্ট, ফর সেলস গ্রোথ, সব কিছুর জন্যে। তো আপনার কি মনে হয় BYD অটো ফিউচারে টাটা মাহিন্দ্রাকে পেরোতে পারবে? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।